আজ প্রথমবারের মতো একটা ভয়ঙ্কর সত্য পুরোপুরি প্রকাশ্যে এসে গেছে। একটু কল্পনা করে দেখুন, যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে সামনে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। আপনারা যে মানুষটাকে এখন স্ক্রিনে দেখছেন, জানেন তিনি কে? তিনি সিআইএর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, সাবেক সিআইএ এজেন্ট। তার নাম জন ক্রিয়াকো। আর তিনি যে তথ্যটা প্রকাশ করেছেন সেটা পুরো বিশ্বের জন্যই যেন একটা নড়ে চড়ে বসার মতো খবর। আর শুরুতেই বলি যে এটাও মনে রাখবেন, আজ যা ঘটেছে ভবিষ্যতে আবারও ঘটবে। তিনি বলেছেন, আমি এমন একটা সত্য কথা বলছি যা কেউ জানে না। তিনি জানান যে যখন ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল, যুদ্ধের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ইসরায়েল ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছিল। ইসরায়েল তাকে বলেছিল, তোমার হাতে সময় খুব কম, যদি তুমি ইরানের নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস না করো তাহলে আমি ইরানে পারমাণবিক হামলা চালাবো। আর ওই হামলার পরই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি আরও বলেন, যদি ইসরায়েল পারমাণবিক হামলা করে তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব থেকে মানুষ প্রাণ হারাবে। সম্ভাবনা আছে মৃত্যুর সংখ্যা কোটি নয়, বরং কয়েকশো কোটি পর্যন্ত পৌঁছাতে পারে। তার যুক্তি ছিল, ইসরায়েল যদি প্রথম হামলা চালায় তাহলে রাশিয়া নিশ্চয়ই পারমাণবিক প্রতিক্রিয়া দেখাবে, এরপর পাকিস্তানও করবে, তারপর ভারত করবে, নর্থ কোরিয়া করবে, আমেরিকাও যুদ্ধের ময়দানে নেমে পড়বে, তারপর চীনও যুক্ত হবে, আর তখন পুরো পৃথিবী পারমাণবিক যুদ্ধের আগুন জ্বলে উঠবে। দেখুন, এটা তো পরিষ্কার, যদি ইরানের উপর পারমাণবিক হামলা হয় তাহলে সেখানে কোটি কোটি মানুষ মারা যাবে, লাখ নয়, সরাসরি কোটি কোটি মানুষের প্রাণহানি হবে। আর এর প্রভাবটা শুধু ইরানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, পাকিস্তানে পড়বে, পুরো অঞ্চলের উপর পড়বে। আপনারা জানেন যে এটা সেই ধরনের হামলা নয় যেটা আমেরিকা জাপানের উপরে করেছিল। আজকের পারমাণবিক অস্ত্র অনেক বেশি শক্তিশালী, বহুগুণ ধ্বংসাত্মক। একবার এই ধরনের হামলা হয়ে গেলে পুরো অঞ্চল, শুধু মধ্যপ্রাচ্য নয়, আমাদের এশিয়ার একটা বিশাল অংশও বিপর্যস্ত হয়ে যাবে। সুপার কম্পিউটার আর এআই, তাদের যে হিসাব সেখানে দেখানো হয়েছে, সেটা আরও ভয়ঙ্কর। তারা বলছে, মানে এআই বলছে, যদি এমন পারমাণবিক যুদ্ধ হয় তাহলে অন্তত 25 বছর ধরে সূর্যের আলো মাটিতে পৌঁছাবে না। একটু কল্পনা করুন, 25 বছর ধরে পৃথিবীর এই অংশে সূর্যের আলো নেই। আজকে আমরা যখন দিল্লিতে ধোঁয়া দেখি, স্মোক দেখি, তখনই তো মানুষ ঠিকমতো শ্বাস নিতে পারে না, রোগবালাই বেড়ে যায়। এখন ভাবুন তো, যদি আকাশ পুরোপুরি ধোঁয়া আর অ্যাটমিক স্মোকে ঢেকে যায়, যদি চারিদিক শুধু ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া থাকে, তখন বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকে কতটা? আচ্ছা, এবার আসা যাক ট্রাম্প তখন কি করেছিলেন। প্রথম কথা, ট্রাম্প পুরো ঘটনাটা সামলেছিলেন নিজের মতো করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমেরিকার ভিতর থেকে যে ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁস হয়েছিল, পরে সেই নিয়ে ট্রাম্প রীতিমতো সেই জেনারেলদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং হুঁশিয়ারি দেন, আমি কাউকেই ছাড়ব না। সেই রিপোর্টে কি বলা হয়েছিল? সেখানে স্পষ্ট লেখা ছিল, ইরান তার পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণভাবে টিকিয়ে রাখতে পেরেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমেরিকার প্রেসিডেন্ট তখন কে ছিল? ট্রাম্প। ওখানে কি আর্মি রুল চলে? না। তাহলে সেই রিপোর্ট কিভাবে লিক হলো? কেন লিক করানো হলো? এটা তো খুবই পরিষ্কার, ওই রিপোর্ট ইসরায়েলের ইশারাতেই লিক করা হয়েছিল। একেবারে ইসরায়েলের সম্মতিতেই এটা বাইরে আনা হয়, আর লিক করানোই ছিল উদ্দেশ্য। পরে ট্রাম্প বহু জেনারেলকে, বহু অফিসারকে বরখাস্তও করেছিলেন, বলেছিলেন, তোমাদের এত সাহস হলো কিভাবে? রিপোর্টে লেখা ছিল, ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আমেরিকা নিজেই ইরানকে বার্তা দিয়েছিল, আর ইরান দ্রুত তাদের পারমাণবিক প্রোগ্রাম নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছিল। আর এখন প্রথমবারের মতো পৃথিবী জানতে পারছে, সেদিন রাতে শুধু কোটি কোটি নয়, আরও বড় অঙ্কে, সম্ভবত কয়েকশো কোটি মানুষ মারা যেত। আর সেটা ঘটাতে যাচ্ছিল আর কেউ নয়, ইসরায়েল নিজেই। মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েল এমন একটা দেশ যারা কখনো জীবনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু পুরো দুনিয়া জানে তাদের আছে। আর আজকে নয়, বহু বছর ধরেই আছে। এমনকি ভারতের আগেই তাদের পারমাণবিক সক্ষমতা ছিল। আর একটা কথা,
তাদের পারমাণবিক শক্তিধর হওয়ার পর থেকে তারা যেখানেই মুসলিম দেশ দেখেছে সেখানেই অস্থিতিশীলতা তৈরি করেছে। যেসব মুসলিম দেশের পারমাণবিক বা বড় আকারের প্রতিরক্ষা প্রোগ্রাম ছিল সেগুলোতেও তারা আঘাত করেছে। ইরানের ক্ষেত্রেও একই কারণে তারা এতটা আক্রমণাত্মক। আচ্ছা, এবার আসি পুরো পরিস্থিতির আসল জায়গায়। ঘটনা ঠিক কী ছিল? দেখুন, এই ঘটনা এমন ছিল যে পুরো দুনিয়ায় শেষ একটা বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। এখন ভাবুন তো, এটা কি থেমে যাবে? ভবিষ্যতে কি এমন ঘটনা আর হবে না? এখন দুটো বিষয় কল্পনা করুন যেগুলো আসলে খুবই ভয়ঙ্কর। দুনিয়ায় একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি হলো পাকিস্তান, আর যেটা মুসলিম বিশ্বে দ্বিতীয় পারমাণবিক শক্তি হওয়ার একদম কাছাকাছি তা হলো ইরান। এখন এক মিনিট ভেবে দেখুন, যদি ইরানের উপর তারা হামলা করতে চায় তাহলে পাকিস্তানকে তারা কোন চোখে দেখে? পাকিস্তানের তো আগে থেকেই পারমাণবিক প্রোগ্রাম আছে। ইসরায়েল জীবনে কখনো চাইবে না কোনো মুসলিম দেশ পারমাণবিক শক্তি হয়ে উঠুক। সুতরাং এখন একটু বুঝে দেখুন আসল পরিস্থিতিটা কি। ইসরায়েল মুসলিম দেশগুলোকে কিভাবে দেখে? আজ এই কথাগুলো সাধারণ কেউ বলছে না, বলছেন এক সিআইএ এজেন্ট, একজন লেখক। আপনারা জানেন তিনি কতগুলো বই লিখেছেন, সেখানে তিনি দেখিয়েছেন সিআইএ কিভাবে অত্যাচার করেছে, কি কি অপারেশন চালিয়েছে। এটাও সত্য, মেন স্ট্রিম মিডিয়ায় তাকে আসতে দেওয়া হয় না, সিআইএই তাকে মিডিয়াকে আসতে দেয় না। মিডিয়া হাউসগুলোকে বলে দেওয়া হয়েছে তাকে যেন না ডাকা হয়। আগে তাকে শোতে ডাকা হতো, সাক্ষাৎকার নেওয়া হতো, কিন্তু যখন তিনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন তখনই আপনারা জানেন পরের ঘটনা কি হতে পারে। এখন এক মিনিটের জন্য ভাবুন, ইসরায়েলের কাছে একটা জিনিস আছে যার নাম স্যামসন অপশন। এই স্যামসন অপশন হলো তাদের সামরিক নীতি বা মিলিটারি ডক্টরিন। এর মানে খুব সহজ, যদি কখনো ইসরায়েলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে তাহলে ইসরায়েল পুরো পৃথিবীকেই জ্বালিয়ে দেবে। এবার বর্তমান পরিস্থিতির দিকে তাকান। যদি ইসরায়েল মনে করে যে তার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা তাদের সব পারমাণবিক অস্ত্র ছুড়ে দেবে। আপনারা জানেন ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 90টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আর একটা মাত্র নিউক্লিয়ার ওয়ারহেড কোনো দেশে ছুড়ে দিলেই পৃথিবীতে সরাসরি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে, এবং সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভাবুন, 57টা মুসলিম দেশ আছে। ইসরায়েল যদি মনে করে তাদের অস্তিত্বের ওপর হুমকি এসেছে, তাহলে তারা কি পর্যায়ের প্রতিক্রিয়া দেখাবে? এটা কল্পনাই করা যায় না। গাজায় তো আমরা সামান্য ঝলক দেখেছি ওরা কেমনভাবে পুরো শক্তি প্রয়োগ করতে পারে। দেখুন, সত্যি কথা বলতে আসল ব্যাপার হলো ইসরায়েল এখন ভয়ঙ্কর মাত্রায় শক্তিশালী হয়ে গেছে, আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এখন এই পুরো পরিস্থিতির মধ্যে আর একটা পয়েন্ট আসে। ইসরায়েল বলছে ইরান তাদের পারমাণবিক প্রোগ্রাম বাঁচিয়ে ফেলেছে। সিআইএর রিপোর্ট বের হয়েছে, ইসরায়েলের মোসাদের নিজের রিপোর্টও বের হয়েছে। সব রিপোর্টেই দেখাচ্ছে ইরানের প্রোগ্রাম টিকেই গেছে। আর এর সাথে আর একটা বিষয় ইসরায়েল পরিষ্কার বুঝে গেছে, ট্রাম্প আমাদেরকে ধোঁকা দিয়েছে। আর ট্রাম্পের এত ক্ষমতা আছে নাকি যে সে ইসরায়েলের হামলা থামাবে? ভেবে দেখুন ইসরায়েল কি করতে পারে, তার পরের পদক্ষেপ কি হতে পারে। পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। এটা আবারও হবে, কবে হবে, কিভাবে হবে, এটা কেউ বলতে পারে না। ধরুন উদাহরণ হিসাবে, আগামীবার ইসরায়েল হঠাৎ বলে বসলো ইরানের আয়াতুল্লাহকে সরিয়ে দাও, রিজিম চেঞ্জ অপারেশন করে দাও, না করলে আমি অ্যাটম বম ছুড়ে দেব। তাহলে বলুন তো আমেরিকা তখন কি করবে? কিছুই করার থাকবে না। তাই আমাদের খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত, ইসরায়েল যদি মনে করে তার স্বার্থে আঘাত লাগছে তাহলে সে পুরো দুনিয়াকে ছাই করে দিতে পারে। এবং এখন এখানে একটা জিনিস বুঝে নিন, যত তারা শক্তিশালী হচ্ছে পৃথিবী তত অস্থির হচ্ছে, তত ধ্বংস, তত বিশৃঙ্খলা বাড়ছে। আজ রাস্তায় কোনো সাধারণ মানুষের সাথে কথা বললেও সে বলে আমি এই দুনিয়ায় এসেছি কেন, কি উদ্দেশ্যে? এত হতাশা, এত ক্লান্তি মানুষের মধ্যে জমে গেছে। সুতরাং এই পুরো পরিস্থিতির মধ্যে একটা কথা পরিষ্কার, ইসরায়েল ইরানে যা করতে যাচ্ছিল সেটা আবার করবে। কোন উদ্দেশ্যে করবে সেটাও আপনারা বুঝতে পারছেন, কারণ ইরানের অ্যাটমিক প্রোগ্রাম এখনও জীবিত আছে, আর ইরানের অ্যাটমিক প্রোগ্রাম হলো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি।
সুতরাং কিছুদিন আগে ইরান ইসরায়েলের মধ্যে আমরা যা কিছু দেখেছি সেটা আবার পুনরাবৃত্তি হতে পারে কিনা তা আপনারা নিজেরাই কল্পনা করে নিন। এখন শেষ করার আগে দর্শক, আপনারা কি ভাবছেন এই বিষয়ে? আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের রায়। ধন্যবাদ আপনাদের সকলকে।